দর্শক, খুলনার খবরে পেজে আপনাদের স্বাগতম। আমাদের সঙ্গে এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন সবাইকে স্বাগতম। দর্শক, আমি এই মুহূর্তে জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনা এখানে দাঁড়িয়ে আছি। আসলে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে খুলনায় যে চাঞ্চল্যকর যে ঘটনা ঘটেছিল, যে ত্রিপল মার্ডার, সেই ত্রিপল মার্ডারের যে আসামি রফিকুল ইসলাম, তাকে আসলে কিন্তু ইতিমধ্যে নিয়ে আসছে, কোর্টে প্রেরণ করছে। ইতিমধ্যে আসলে তাকে কোর্টে প্রেরণ করেছে এবং তাকে ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যায়, তাকে দণ্ডনীয় আসলে ধার্য করছেন যে তাকে কী দণ্ড দিবেন এই বিষয়ে আসলে এখনও বিবেচনা করে তারা আসলে সিদ্ধান্ত নেবেন। এখনও সিদ্ধান্ত আসলে নেননি। আমি যদি একটু বলি যে মোহাম্মদ যে রফিকুজ্জামান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুলনা, আসলে ইতিমধ্যে তার সামনাসামনি কিন্তু তাকে নিয়ে যে তার রুমেই নিয়ে যাওয়া হয়েছে, আসামিকে নিয়ে এসে আসলে এখানে এখন তার সামনাসামনি রেখেছেন। এখন এই বিষয়ে আসলে ডিসিশন এখনও আমরা জানতে পাইনি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। খুলনা যে ত্রিপল মার্ডার হয়েছিল, সেই ত্রিপল মার্ডারের যে প্রধান যে আসামি ছিল, সেই আসামিকে আসলে ইতিমধ্যে কোর্টে প্রেরণ করেছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি। আসলে তার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম হাওলাদার। 38 বছর বয়স ছিল তার। বাবার নাম হচ্ছে আলমগীর হাওলাদার, মাতা মঞ্জুয়ারা বেগম, এবং তার যে বর্তমান যে বাসার ঠিকানা মহেশ্বর পাশা যে সাহেবপাড়া আছে, দৌলতপুর থানাধীন, ঠিক সেখানে আসলে তার বাসা। আপনারা যে এই বিষয়টি জানেন যে খুলনায় এই যে ঘটনাটি হওয়ার পরপরই কিন্তু আসলে যেদিন ঘটনাটি হয়েছে, তারপরে যখন বিষয়টি জানতে পেরেছিল, ঠিক ওই দিন দুপুরবেলায় কিন্তু তার যে খালা শাশুড়ি ছিল, আমাদের যেটি বলেছিলেন যে তিনি তখন এখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রায় আনুমানিক বেলা 2টোর সময়। তো তার সাথে যখন তাকে বলেছিল যে তালা ভাঙার কথা বললে, তখন তিনি হাতুড়ি দিয়ে নাকি 2 বাড়ি মারার পর ওটা বলছে যে ভাঙবে না, এই কথা বলে পরবর্তীতে তিনি বলছে আমি একটু পানি খাবো বলে তখন পানি খেতে যায়। তার পরবর্তীতে কিন্তু পিছন থেকে ওই ঘর থেকে যখন যে দুর্গন্ধ হচ্ছিল, ওইটাকে কেন্দ্র করে পিছে যখনই যায়, তখন কিন্তু সে ওইখান থেকে পালিয়ে যায়। তো আজ গতকালকে আসলে তাকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে বরিশাল থেকে আটক করেছে। আটক করে সোনাডাঙ্গা থানাধীন হস্তান্তর করেছিল র্যাব 6 এবং বাংলাদেশ পুলিশ যৌথ অভিযানে। ইতিমধ্যে আজকে তাকে কোর্টে প্রেরণ করেছে। মেট্রোপলিটন যে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফরিদুজ্জামান স্যারের আসলে রুমেই আছেন, তাকে এখন রাখা হয়েছে। তার যে আসলে দণ্ডনীয় ধারা কী দিয়ে কী ধারা দিবেন, এখন এই বিষয়ে আমরা জানতে পাইনি। আমাদের সঙ্গে থাকবেন, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আপনাদের কোনো যদি মতামত থাকে অবশ্যই জানাবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আসলে এই যে মর্মান্তিক ঘটনা, এই ঘটনাটি আসলে খুব কষ্টদায়ক ঘটনা। যে একজন সে তো বাবার সমধারী, সে আসলে কিভাবে এই সন্তান দুটিকে মারলো এবং এই ধরনের যে পাশবিক যে কাজটা করেছে। আমরা যেহেতু ঘটনাস্থলে দেখেছিলাম যে তার যে শাশুড়ি যিনি ছিলেন, তাকেও কিন্তু তিনি বাদ দেন নাই। তাকেও কিন্তু তিনি পরবর্তীতে আমরা যতদূর জানতে পেরেছিলাম এবং দেখেছিলাম যে ধারালো অস্ত্র দিয়ে তাকে কিন্তু তাকে যতদূর জেনেছি আমরা, যে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে মারা হয়েছিল। এবং বাচ্চা যে সন্তান দুটি ছিল, সেই সন্তান এই যে ছোটো যে মাসুম বাচ্চা দুটি, তাদের কিন্তু শ্বাসরুদ্ধ করে মারা হয়েছিল, আমরা এতটুকু জানতে পেরেছিলাম। কিন্তু মূল যে ঘটনা কী নিয়ে ছিল বা কী বিষয় নিয়ে আসলে তাদেরকে মারা হয়েছে, এই বিষয়ে কিন্তু এখনও আমরা কিন্তু এই বিষয়ে জানতে পারি নাই। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন খুলনা খবরের সাথে, আমরা বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব। তাকে ইতিমধ্যে প্রায় 20 মিনিট যাবৎ হয়েছে তাকে নিয়ে আসছে। 20 মিনিট হয়েছে তাকে নিয়ে আসছে। এখন ইতিমধ্যে তার দণ্ডনীয় সাজা নির্ধারিত করা হচ্ছে, যে তাকে কি সাজা দিবেন এই বিষয়ে আমরা জানতে পারলে অবশ্যই আপনাদের জানাবো, আমাদের সঙ্গেই থাকবেন। এবং গতকালকে আমরা দেখেছি যে খুলনা যে সোনাডাঙ্গা থানাধীন যে থানা, এই থানাটাকে কিন্তু এলাকাবাসী ঘেরাও করেছিলেন, যেহেতু তারা একটা অভিযোগ দিয়েছিলেন এলাকাবাসী যে যিনি বাচ্চার মা আর কি মেরি, তিনি কেন বাইরে। তাকে আসলে অ্যারেস্ট করার জন্য তারা এলাকাবাসীরা মানববন্ধন করেন এবং থানা ঘেরাও করেন। তো
এই বিষয়টা যদি আমরা একটু বলতে যাই, তাহলে এই ঘটনার দিন আমরা যেটা জানতে পেরেছি যে তার পাশে যে বাসায় ভাড়া ছিলেন আর কি, তার পাশের যে বাসিন্দা তারা আসলে বলেছিলেন যে বাচ্চারা যখন ঈদের দিনকার আসলে সারাটা দিন মাংস আনতে গিয়েছিল বিভিন্ন বাড়িতে যা আপনারা জানেন যে মুসলিম যে ধর্মীয় যে উৎসব, এই উৎসবে কোরবানিতে সবাই অনেক আছে যে দরিদ্র যারা, তারা বিভিন্ন বাসায় যান মাংস আনতে। ঠিক বাচ্চারা সারাদিন ওই কাজটাই করেছেন। পরবর্তীতে তারা সন্ধ্যার পরে কিন্তু বাসায় ফিরে আসেন। বাসায় ফিরে আসার পরে পরবর্তীতে তার যে বন্ধুবান্ধব ছিল, একটা যে ছেলে ছিল 13 বছরের যে ছেলেটি ছিল, ঠিক তার যে বন্ধু আছে তাদের সাথে কিন্তু ওই ছোটো ভাই সহ তারা গিয়েছিল রূপসা ব্রিজে ঘুরতে, এবং তারা ঘুরে রাতে বাসায় আসার পরে আরেকজনের কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম যে ওই দিন রাতেই কিন্তু এই বাচ্চাদের উপরে কিন্তু টর্চার করা হয়। টর্চার বলতে তাদেরকে মারা হয়। যখন মারে তখন ওইখানে যে পাশেরই এক বাসিন্দা ওই এলাকারই, তিনি ঘটনাটি দেখেন এবং বিষয়টা তার কাছে জানতে চাইলে তখন বলেছিলেন তিনি যে আমরা আসলে এভাবে বলতে পারবো না, বাট আপনারা বিষয়টা জেনে নেন। কিন্তু তখন আমরা আসলে বুঝতে পেরেছি যে ঘটনা আসলে তিনিই করেছেন। তো তখন বাচ্চাগুলোকে যখন টর্চার করে, এই টর্চারকে কেন্দ্র নিয়ে ওইভাবেই ছিল। পরে তারা চলে যায় এখান থেকে। বাড়ির পাশে যে আত্মীয় স্বজন এবং যারা আছেন যে ভাড়াটিয়ারা, তারা পরবর্তী বিষয়টি ওইটা দেখে সাময়িকভাবে বিষয়টা সমাধান করে তারা চলে যাওয়ার পরে আসলে কিন্তু এইভাবেই ছিল। বাট সকাল হলে পরবর্তীতে সবই স্বাভাবিক ছিল। দুপুরের পর থেকে হঠাৎ করে তারা আশপাশে অনেকে যখন যে স্থানীয় এবং বাসিন্দারা আছে তারা জিজ্ঞাসা করেন যে আসলে তারা কোথায়, তখন বলে যে প্রথম দিন ঈদের যে দ্বিতীয় দিন, সেদিন তখন তার মা এবং এই যে তার যে দ্বিতীয় বাবা, যে সৎ বাবা, তিনি আসলে বলেন যে আসলে তারা আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে গেছে বা কোথাও ঘুরতে গিয়েছেন। এটাই বলে কিন্তু সমস্ত যে এলাকাবাসী আছে তাদেরকে এইভাবে আশ্বস্ত করেছেন। পরবর্তীতে রাত যখন 12টা পার হয়ে যান, 12টা পার হওয়ার পরে তখন কিন্তু তারা বিষয়টা আশপাশে যে যারা আছেন বসবাসরত তাদেরকে জানান যে আসলে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা এখনও বাসায় আসেন না। তো এইভাবেই কিন্তু আসলে তাদেরকে বলেছে। ঠিক এইভাবে বলতে তার যে এই যে বাচ্চার মা যে মেরির আসলে যে খালা ছিলেন, ওনার যে খালাকে আসলে খালা এবং আর অন্যান্য রিলেটিভ তাদেরকে বিষয়টি অবগত করেন যে এই বিষয় যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে আত্মীয় স্বজন সবার বাসায় কিন্তু তারা খোঁজার পরে কিন্তু তারপরও তাকে পান না। তো এইটা আসলে যখন না পাই তখন তার খালার বাসা আমরা যতদূর জানতে পেরেছিলাম যে ওনার বাসা হচ্ছে ডুমুরিয়া। উনি ডুমুরিয়া থেকে কিন্তু পরবর্তীতে এখানে আসেন। এখানে এসে তার বাসায় এসে তাকে জিজ্ঞাসা করলে তখন যেহেতু তাদের ওইখানে রুম ছিল কিন্তু দুইটা রুমের একটা রুম ছিল তালাবদ্ধ করা, আর একটা রুম কিন্তু খোলা ছিল, যেখানে তারা রাত যাপন করেছেন, সারাদিন কাটিয়েছেন এবং চলাচল করেছেন। পাশের রুমটা তালাবদ্ধই করা ছিল। তো পরবর্তীতে তার খালা যখন এসে যখন জিজ্ঞাসা করেন যে আসলে এই ঘরটা তালা মারা কেন এবং এই ঘর থেকে এখান থেকে দুর্গন্ধ আসছে, এটা তখন তাদেরকে ডাউট হয়। তো এটা ডাউট হওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করে যে এই ঘরটা তালা মারা কেন এই কথা বললে তখন বলে যে তা তো আমি জানি না। পরবর্তীতে চাবি চাইলে চাবি তারা দিতে পারে না, বলে চাবি কার কাছে আমি জানি না বা কোথায় আছে এটাও আমি জানি না। পরবর্তীতে তাকে এই যে রফিকুল ইসলাম তাকে তালা ভাঙতে বললে তিনি আমরা জানতে পেরেছি যে পাশে কারো কাছ থেকে একটা হাতুড়ি নিয়ে আসেন। হাতুড়িটি নিয়ে আসে তালার উপরে কোনো রকম 2-1 বাড়ি দেয়, কিন্তু তখন তিনি কিন্তু ভীতস্ত হয়ে গিয়েছিলেন। তার খালা শাশুড়ি যেটি আমাদেরকে জানিয়েছিলেন, তারা সে বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন, এই বিষয়টি তারা আমাদেরকে বলেন। এবং পরবর্তীতে ওই যে দুর্গন্ধ হচ্ছিল, দুর্গন্ধের কারণে তাদের একটু বিষয়টি ডাউট হলে ঘরের পিছনে যখন যাই, তার মধ্যে কিন্তু ওই যে রফিকুল ইসলাম যিনি মূল আসামি, তিনি যে পাশনিক বাবা আর কি, তিনি আসলে তখন পানি খাচ্ছিলেন। ওনার যে খালা শাশুড়ি তিনি আমাদেরকে বলেছেন যে তিনি হঠাৎ করে এখান থেকে যে পানি খাচ্ছিলেন, তাও কি কলস উঁচু করে নাকি ডগায় পানি খাচ্ছিলেন, এই কথাটা তিনি বলেছিলেন। তো ঘরের পিছনে যখন তাদের এই সন্দেহভাজন হয়, তখন এই গন্ধটাকে কেন গন্ধ আসছে এবং কোথা থেকে আসছে এবং পিছর থেকে ঘরটা দেখার জন্য যে ঘরের ভিতরে কী পরিস্থিতি বা কোনো অঘটন ঘটেছে কিনা, যেহেতু তার মনের থেকে সন্দেহ জাগে,
তো তখন তাকে নিয়ে যাওয়ার পরপরই তারা পিছনে যাওয়ার পরপরই কিন্তু এই যে রফিকুল ইসলাম যিনি মূল আসামি তিনি কিন্তু হঠাৎ করে ঘরের সামনে থেকে বের হয়ে চলে যান। এই যে ত্রিপল মার্ডার হয়েছে খুলনায়, সেই খুলনার মূল যে আসামি রফিকুল ইসলাম তিনি তখন এখান থেকে চলে যান। তখন দুপুর আনুমানিক 12টা আনুমানিক 2টা বাজে, এমন টাইমে এই ঘটনাটি এই টাইমে কিন্তু তখন ওই ঘটনাস্থল থেকে উনি পালিয়ে যান। তার পরবর্তী এলাকাবাসী সব কিছু জানতে পারলে তখন আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবগত করলে তখন তারা এসে ঘরের তালা ভেঙে প্রথমেই কিন্তু দুজনের মরদেহ তারা দেখতে পান। এটা তার ভিতরে হচ্ছে নানি, যে নানিকে আসলে পার্শ্বনিকভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে মেরেছিলেন, মেরে তাকে ওই রক্তাক্ত অবস্থায় তাকে কিন্তু তাকে খাটের তলে রেখে দিয়েছিলেন। এবং যে ছোট যে বাচ্চাটি ছিল 8 বছর কি 7.5 বছর, তাকে মূলত হচ্ছে যে ওয়ার্ড্রপ ছিল, ওয়ার্ড্রপের যে নিচে যে দ্বিতীয় তাক, নিচ থেকে যে দ্বিতীয় সারি তাক, ওই দ্বিতীয় সারি তাকে রেখে দিয়েছিল। এবং তার গলায় কিন্তু সেই কাপড়টা কিন্তু ছিল, যে কাপড়টা দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করা হয়েছে সেই কাপড়টা কিন্তু আসলে তার গলায় ওইভাবেই ছিল। ওইভাবেই বাচ্চাটাকে, তার শরীরের কাপড় ছিল না, ওই অবস্থায় তাকে ড্রয়ারের ভিতরে এই পার্শ্বনিক বাবা তিনি রেখে কিন্তু রাখছিলেন। এবং আমরা প্রথমেই কিন্তু শুনতে পেয়েছিলাম 3 জন, যখন ওনার খুলে দরজা তালা ভেঙে দেখেন যে 2 জন, তো বিষয়টি তারা একটু কনফিউশনে ছিলেন। তো পরবর্তীতে সিআইডি টিম যখন ঘটনাস্থলে এসে যাচাই করার জন্য যখন আসে, ইনভেস্টিগেশন করার জন্য, তখন আলামত ইনভেস্টিগেশন করার জন্য যখন আসে, তখন তারা খুঁজতে খুঁজতে হঠাৎ করে আপনার ওনাদের একটা বাঁশের ট্রাঙ্ক ছিল, সেই কাপড়ের যে বড় ট্রাঙ্কটির ভিতরে কিন্তু সেই বড় ছেলেটিকে রাখা হয়েছিল একটা সবুজ কালার চাদর দিয়ে। গলায় একটা কাপড় শ্বাসরুদ্ধ যখন করেছিল, সেই কাপড়টাও কিন্তু ওই বড় ছেলেরও গলায় কিন্তু ছিল, ওর গলায় ছিল। ওই অবস্থায় তাকে ট্রাঙ্কের ভিতরে